সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজকে অসংখ্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ আলোচনা, শুধু এই আলোচনা নয়, ধারাবাহিকভাবে ওনারা করছেন। নাগরিক পর্যায়ে আলোচনাগুলো অত্যন্ত জরুরি এবং আজকে যারা কথা বলেছেন প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং সঙ্গত কারণেই আমরা আয়োজকরা আলোচনাটা রাখতে চাচ্ছিল জনপ্রশাসনের উপর, কিন্তু সঙ্গত কারণেই আসলে আলোচনাগুলো দুই স্তরে গেছে। কারণ জনপ্রশাসন আলাদা কোনো জায়গায় বসে না, সমাজের মধ্যে অবস্থান করে। সুতরাং আলোচনাটা জনপ্রশাসন নিয়েও হয়েছে, কিন্তু সেই অর্থে যে বৃহত্তর প্রেক্ষিত যেখানে জনপ্রশাসনের কার্যকারিতা বিষয়গুলো নির্ধারিত হবে, সেই আলোচনাটাও ধারাবাহিকভাবে এবং সঙ্গত কারণেই চলে আসছে। এখানে মোটা দাগে অনেকগুলো বিষয়ের দিকে এসছে, তো সেগুলো আমি একটা বিষয় দেখছি যে এই আলোচনাটার, এবং এইখানে একটা রিফর্ম কমিশনও কাজ করছে, এই সংস্কার চিন্তার মানদণ্ডগুলো কি হবে, কোন প্রেক্ষিত থেকে এই আলোচনাটা আসলে হওয়া উচিত। একটি তো হতে পারে যে জনপ্রশাসনের ভিতর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, যেমন এডমিন কেডার ভার্সেস এগুলো হচ্ছে, কিন্তু এই আলোচনাটা আসলে এমন একটা সময় হচ্ছে যে এটা একটা কারিগরি আলোচনা মুহূর্ত শুধু নয়, বিশাল একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে জাতীয় পর্যায়ে আকাঙ্ক্ষার পরিধি অনেক বেড়ে গেছে, পরিবর্তনের চাহিদাটাও বেড়ে গেছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই আলোচনাটা করছি। এটা এমন নয় যে বিশ্বব্যাংক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের একটা প্রকল্প নিতে চায়, তার জন্য কি কি কার্যকর কিছু সুপারিশ নেওয়া। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রেক্ষিতটা বোঝা, মুহূর্তটা বোঝা। মুহূর্তটা হচ্ছে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সে পূরণ করার জন্য পাথওয়েজগুলো কী হবে, কোন পথে আগাবো, সেই প্রেক্ষিতেই আমরা এই আলোচনাগুলো করছি। এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনগুলো করেছেন, তারা কাজ করছে, আর এই জনপরিসরের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি যদি একটু কার্যকর প্রশাসনের আলোচনাটা, শুধু প্রশাসন এই পরিমণ্ডলের বাইরে থেকে মানদণ্ডগুলো যদি চিন্তা করি, একটি হচ্ছে যে কেন প্রশাসন দরকার, জনসেবা, নানামুখী জনসেবা দিতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, একটা সক্ষমতারও একটা বিষয় আছে, কারণ নীতি নির্ধারণ করতে হয়, নীতি বাস্তবায়ন করতে হয়, সক্ষমতার একটা পুরো বিষয় আছে। সো এই দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো করলে তখন কিন্তু সহজেই এই যে আজকে যে রিফর্ম কমিশনের একটা প্রস্তাবের ফলে সচিবালয়ে আমরা অস্থিরতা দেখছি, সেখানে তো সমাজের তরফ থেকে খুব জোরালো মেসেজ এই সব পক্ষকে জানাতে হবে যে আপনাদের যে আভ্যন্তরীণ বিষয়গুলো, এটার কোনটা সঠিক, সেটার মানদণ্ড হচ্ছে যে এই বৃহত্তর প্রেক্ষিতটা। এগুলো করলে জনসেবাটাকে আরও বেশি অ্যাক্সেসের কথা বলা হয়েছে, জনসেবাকে আরও নিশ্চিত হবে কিনা, মানবাধিকারগুলো কি নিশ্চিত হবে কিনা, ঔপনিবেশিক সংস্কৃতির যে উত্তরাধিকার, এই যে লাল ফিতা এবং স্যার, এই যে সংস্কৃতি, এগুলো থেকে আমরা মুক্ত হব কিনা, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু সংস্কার ধারণাগুলোকে আমাদের আনতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাকচুয়ালি এই বিষয়ে পড়াশোনা অনেকটা করে, অর্থনীতিবিদ হলেও এই প্রশাসনিক যে বাংলাদেশের যে প্রশাসনিক ঐতিহ্য, তার উপরেই সুনির্দিষ্ট পড়াশোনা করার সুযোগ হয়েছিল। এবং এই সময়ও কালেও দেখি যে তিনটি বড় ধরনের ঘাটতি রয়েছে আমাদের জনপ্রশাসনে। মানে আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে যে অনেক ঘাটতি আছে, আপনারা বলেছেন। একটি হচ্ছে সার্বিকভাবে এই যে জনপ্রশাসন তো সেবা দেওয়ার জন্য আছে, কিন্তু সার্বিকভাবে পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে একটা, অনেকে বলেছেন, একটা ব্রোকার সিস্টেমের উপর। মানে একটা দালাল নির্ভর সিস্টেম ছাড়া, দালাল শব্দটা শুনতে খারাপ লাগে,
কিন্তু আপনি সেই বড় ফাইল মুভ করেন অথবা হসপিটালে অ্যাডমিশন নিতে হবে, এখানে ব্রোকার একটা বাস্তবতা, কিন্তু একটা বড় ধরনের বাস্তবতা। এটার অনেক কারণ থাকতে পারে। এটা এই ব্রোকাররা যে এক ধরনের সেবা দিচ্ছে সেটাও স্বীকার করতে হবে। যেমন এখন এই যে জুলাই আগস্ট পরিবর্তনের পরে আমরা দেখলাম যে আমি গাইবান্ধা গেছিলাম একটা এই ধরনের ইয়ের জন্য, আলোচনার জন্য। ওখানে সাধারণ মানুষের সাথে একটা বক্তব্য আসলো যে জুলাই আগস্ট পরিবর্তনের পরে দৃশ্যমান দুর্নীতি চলে গেছে, কমে গেছে, কিন্তু পরের বাক্য হচ্ছে কাজের গতি আরো কমে গেছে। তার মানে হচ্ছে আপনি একটা পার্ট করেছেন, কিন্তু ওই যে দালাল নির্ভর, ব্রোকার নির্ভর যে সিস্টেম, সেটার বাস্তবতা কিন্তু ওইভাবে কমেনি, যার জন্য কাজের গতি, এই যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলোচনা করলে, অথবা আমরা যদি, এটা কিন্তু সার্বিক ইয়ে নয়, এবং এটাও বলা দরকার যে অনেক ভালো আমলা আছেন, অনেকে চেষ্টা করেন, অনেক জায়গায় ভালো ভালো উদ্যোগের প্রচেষ্টা হচ্ছে, কিন্তু সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। দ্বিতীয় আরেকটা খুবই সিস্টেমিক প্রপার্টি, এটা নিয়ে আমাদের সবারই চিন্তা করতে হবে। সার্বিকভাবে একটা ট্যালেন্ট ওয়েস্ট, মেধার মূল্যায়ন নয়, মেধার অ্যাকচুয়ালি অপচয়, এটার রিক্রুটমেন্ট থেকে শুরু করে বটে। কিন্তু আপনি দেখেন পদায়ন দেবেন, আপনি প্রশিক্ষণ নিয়ে আসলেন মৎস্য চাষ কীভাবে আরো ভালো করতে হয়, তারপর পরে আপনাকে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন করা হলো। মানে এটা হচ্ছে একটা স্বাভাবিক বাস্তবতা। এই যে ট্যালেন্ট নাই তা নয়, ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে একটা বড় ধরনের প্রবণতা আমাদের এই জনপ্রশাসনের। এটাকেও কিন্তু আমাদের মানে এগুলোর সংস্কারের যে চিন্তাগুলো হচ্ছে, সেই সংস্কারের চিন্তাগুলো এই মৌলিক সিস্টেমিক প্রপার্টিকে আঘাত হানা দরকার, খুব জরুরি। এটা না হলে ওই আগের তাহলে কারিগরি সংস্কারের চিন্তার মধ্যে আমরা আবদ্ধ। এই যে পরিবর্তনের জুলাই আগস্টের যে মাধ্যমে যে পরিবর্তনের বৃহত্তর আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে, তাকে কিন্তু আমরা অ্যাড্রেস করব না। আরেকটা বিষয় এখানে খুব আলোচনা আমি আনতে চাই, সে সংস্কার শব্দটা খুব প্রচলিত হয়েছে এবং এটা খুবই জনপ্রিয়, এবং সবার আজকেও অনেকটা সংস্কার নিয়ে আলোচনা করছে। আমার মনে হয় সময় এসছে যে সংস্কার শব্দটার আনপ্যাকিং করা দরকার। এক একজন এক একভাবে বুঝছি সংস্কারটা কি, সংস্কারের ডাইমেনশনসগুলো কি কি। কারণ সংস্কার শব্দের মধ্যে মনে হচ্ছে এক বাক্যে বলে দেওয়া আছে, কিন্তু সংস্কারের মধ্যে অনেকগুলো আসলে দিক আছে। কিছু তো একটা তো হচ্ছে কাঠামোগত সংস্কার, এই যে আপনি ডেপুটি সেক্রেটারি হওয়ার পথে 50% এইভাবে করবেন, এডমিন ভার্সেস জেনারেলিস্ট, নাকি এটা এখনকার মতো রাখবেন, এগুলো একটা দিক আপনার সংস্কারের। কিন্তু ওই যে যেটা বললাম, মানে মানবাধিকার এবং সেবার যে নিশ্চয়তা, সেই দৃষ্টিকোণ থেকে সংস্কারগুলো কি হচ্ছে, লালফিতার বিষয়গুলো কিভাবে আসলে অ্যাড্রেস হচ্ছে, আমাদের জবাবদিহিতার জায়গাগুলো কোথায় স্থাপিত হচ্ছে। 4 বার যে আপনার যেতে হয়েছিল একজনের কাছে, সেই 4 বার না যাওয়ার বাস্তবতাটা কিভাবে তৈরি, এটা কি শুধু শফিউল আজম সাহেবের সদিচ্ছার উপরে আমরা ছেড়ে দেব, নাকি আমরা কাঠামোগত সংস্কারগুলো করব, যার মাধ্যমে আপনার 4 বার কেন, একবারে গেলেই যেন হয়ে যায়, সেই দিকে নজর দিতে হবে। না 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 বুঝতে পেরেছি, আমি ওটার জন্য বলছি যে এটা ব্যক্তির সদিচ্ছার উপর না ছেড়ে দিয়ে এটার কাঠামোগত সংস্কারগুলো দরকার। আমরা যে জনমুখী প্রশাসনের কথা ইত্যাদি বলি, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে এই দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। আরেকটা বিষয়, কার্যকর জনপ্রশাসন তৈরি করতে হলে স্থানীয় সরকারের আলোচনা ছাড়া এই আলোচনাটা অ্যাকচুয়ালি পূর্ণতা পায় না। স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কার্যকর জনপ্রশাসন তৈরির অন্যতম একটা পাথওয়ে, একমাত্র নয় কিন্তু অন্যতম একটা পাথওয়ে। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি,
সেই ধরনের বিকেন্দ্রীকরণগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। এইখানে বাস্তবতা হচ্ছে গত 15 বছরে এক অর্থে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটখাটো সহযোগীয় নয়, ঠিক চাকর পর্যায়ে, ছোটখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। স্থানীয় সরকারকে যদি আপনি শক্তিশালী না করতে পারেন তাহলে জনপ্রশাসনের সংস্কারও পূর্ণতা পাবে না। অ্যাকচুয়ালি আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি দেখছি না, সেটা হচ্ছে দেখেন আমাদের এখন অনেক অর্থনীতির আকার বেড়েছে, আমাদের প্রতিষ্ঠান তৈরির আকারও বেড়েছে, প্রয়োজন আছে। এবং আমরা যেগুলো বলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর হচ্ছে এগুলি স্পেশালিস্ট প্রতিষ্ঠান আমরা বানাচ্ছি শিক্ষা খাতে, অর্থনীতির বিভিন্ন খাতে। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কিন্তু স্বায়ত্তশাসিত থাকে না, এগুলো হয়ে গেছে এক শ্রেণীর আমলাদের পদায়নের অ্যাকচুয়ালি জায়গা। শুধু প্রতিটা জায়গায় ধীরে ধীরে এইটা কিন্তু একটা নিরন্তর পরিবর্তন হয়েছে। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান যেগুলো আগে কিছুটা স্পেশালিস্ট বা ওই কাজের জন্য যারা ছিলেন, আপনি দেখেন ধীরে ধীরে সব পদগুলো অ্যাডমিন কেডের আন্ডারে চলে আসছে। এই যে অটোনমি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অটোনমি না দিলে আমরা কিন্তু অর্থনীতির চাকাকে ঘোরাতে পারবো না।